হরে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণকথা চ্যানেলে শুভ বিজয়া শুভেচ্ছা রইল। আজ আমি রমা একাদশী ব্রতকথা নিয়ে আলোচনা করছি। প্রথমে সময়সূচি বলে দেই। পঞ্জিকা মতে আগামী 30 আশ্বিন 17 অক্টোবর শুক্রবার হচ্ছে রমা একাদশী। একাদশীর আগের দিন বৃহস্পতিবার দিবা 1:48 লাগবে। আর পরের দিন শুক্রবার দিবা 1:19 পর্যন্ত একাদশী থাকবে। যেহেতু দশমবিদ্যা একাদশী নিষিদ্ধ, তাই আমরা শুক্রবারই একাদশী ব্রত পালন করব। আর পরের দিন শনিবার পালন করতে হবে 9:28 মধ্যে। মনে রাখবেন ভক্তগণ, যেন টাইমের ভিতরে পালন আমরা সকলে করি। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হয়। রাতের খাবারের পর দন্তমাজন করে নেবেন, কারণ একাদশীতে দন্তমাজন নিষিদ্ধ। একাদশীর দিন খুব ভোরে ভোরে উঠে নিত্যকর্ম শেষ করে স্নানাদি পর্ব শেষ করতে হয়, তারপর মঙ্গলারতি করতে হয়। যেহেতু নিয়ম মাস চলছে, তাই পূজা পাঠ হরিনাম বেশি বেশি করতে হয়। এই দিন পঞ্চরবিশস্য বর্জন করতে হয়, এমনকি তৈল বর্জনও নিষিদ্ধ। একাদশী নির্জলা সর্বোত্তম, কিন্তু নির্জলা সকলে করতে পারেন না, এমনকি আমিও নির্জলা ব্রত করতে পারি না। এই দিন ফলমূল সাবুদানা দিয়ে পায়াস ইত্যাদি বানিয়ে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ আমরা গ্রহণ করবেন। এই দিন চা পান বা কোনো নেশা গ্রহণ করবেন না। এখন বলি ব্রতের মাহাত্ম্য। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করি আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তাহা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, ধনপতি এবং কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণুভক্ত এবং সত্যপ্রতিজ্ঞ। এইভাবে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটা কন্যা ছিল, মেয়ে ছিল। চন্দ্রভাগার পুত্র সুবনের সাথে তার বিবাহ হয়েছিল। সুবন একসময় শ্বশুরবাড়ি এসেছিলেন। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন বড়ই কঠোর। দশমের দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিলেন, একাদশী দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কী করি ঠাকুর? রাজা নিষেধাজ্ঞা শুনে সুবন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজমধ্যে কেহই আহার গ্রহণ করবে না, এমনকি পশুরা পর্যন্ত অন্য জল গ্রহণ করবেন না। হে নাথ, যদি তুমি এখান থেকে পরিত্রাণ করতে চাও তাহলে তোমার ভালো হবে। এখানে আহার করলে সকলে নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্ষুব্ধ হবেন। বিশেষভাবে বিচার করো, যা ভালো হয় তাই তুমি করো। সাধী স্ত্রীর কথা শুনে সুবন বলল, হে প্রিয়, তুমি ঠিকই বলছো, কিন্তু আমি এই গৃহে যাব না। এখান থেকে একাদশী ব্রত পালন করব, বাইকে যা আছে তা অবশ্যই হবে। এইভাবে সুবন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে গেল, রাত্রি শুরু হলো। বৈষ্ণবের কাছে কিন্তু রাত্রি ছিল খুবই আনন্দদায়ক, কিন্তু সুবনের পক্ষে ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণা সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। এইভাবে রাত্রি অতিবাহিত হলো এবং সূর্যোদয় কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ স্বয়ম্বনে তার শবদেহ দাহ করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলেন। কালক্রমে রমাব্রত প্রভাবে সুবন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দিব্যপুরী প্রাপ্ত হলেন। এখানে মুচুকুন্দপুরের সুমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে গিয়ে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র সিংহাসন রত্নালঙ্কারে ভূষিত হয়ে রাজা সুবনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব এবং অশ্পরাগণ দ্বারা নানা উপচারে তিনি পূজিত হলেন। রাজা মুচুকুন্দপুরে জামাতারূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। সুবনের
সুবনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে তার চরণ বন্দনা করতে লাগলেন। শ্বশুর মুচুকুন্দ এবং স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশলবার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশলবার্তা সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কখনো দেখিনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তার সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। সুবন বললেন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্য ফল প্রাপ্ত হয়েছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত কথা জানাবেন। সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে গিয়ে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা শুনে আমার স্বপ্ন মনে হচ্ছে। তখন সোমশর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তমান তার নগর দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়, তা যাতে স্থির হয় এই মতোই উপায় করো। এসব শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি এই ব্রত প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন। সেখানে ঋষির কৃপায় এবং হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে সুবন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীসঙ্গ লাভ করে চন্দ্রভাগা ও কপটে নিজের পুণ্যকথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দরাচল পর্বতের শিখরে সুবন ও স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপ নাশিনী এবং মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই মাহাত্ম্য ব্রত শ্রবণ করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। আমার এই ভিডিও যদি আপনার কিছু উপকার হয় তবে একটি লাইক করবেন এবং আপনি যদি নতুন হন তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনারা নতুন কিছু জানতে পারবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।